বিএনপি না ডান না বাম, ডানের বামে বামের ডানে বিএনপির অবস্থান, মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। যে কারণে বিএনপির কাছে কমিউনিস্ট পার্টি বা বাম ধারার রাজনৈতিক দলগুলো এসেও কথা বলতে পারে, আবার ইসলামিক দলগুলো এসেও, ডানপন্থী দলগুলো এসে কথা বলতে পারে। সবার কথা আমরা শুনি, যেটাকে ভালো মনে হয় সেটাকে আমরা ধারণ করি। দেখা গেল যে আমাদের কাছে কথা বলার একটা সুযোগ থাকে তাদের সবার। তো আমরা তো সবার সাথে আলোচনা করছি। বিএনপি আমরা দেখলাম রাজনৈতিক না, আলোচনায় ওই দলগুলো বলছে মানে এগুলো নিয়ে খুব- বিএনপি আলোচনা করছে। না না আমি বলছি, এগুলো কিন্তু আমাদের কথা না। আমি বলছি যে না, রাজনৈতিক দলগুলোর সংস্কার কাজ যে খুব আগায়নি তো সরকার করেনি। রাজনৈতিক দল একমাত্র নির্বাচন, সংসদ, কোনভাবে ভোট হবে, এরকম 2-4টি বিষয়ে 70 অনুচ্ছেদের কী থাকবে না থাকবে, 2-4টি বিষয়ের সাথে রাজনৈতিক দলগুলো বা নির্বাচন জড়িত। অন্য এই যে 11টি কমিশন সুপারিশ করেছে, 11টি তার অনেকগুলোর 80% সাথে এই নির্বাচনের কোনো বিতর্কই নেই। বিতর্ক নেই। হ্যাঁ, কথা হচ্ছে নির্বাহী আদেশে এগুলো করতে পারতো সরকার, কিন্তু করেনি এখনও। অনেকগুলো বরং যদি বলেন যে একটা তো বাধা আসছে না, নারী অধিকার সংস্কার কমিশনে, সে তো ধর্মীয় দলগুলোর থেকে বাধা এসেছে। সেটাও সরকার কোন মন্ত্রণালয়ের কাজে বা কোন কমিশনের কাজে কতটা অগ্রগতি হয়েছে সরকার কিন্তু জানায়নি। জনগণের কাছে এই ব্যাখ্যাটা দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। আর যে কথাটা বলছেন যে কতগুলো দল অসন্তুষ্ট হয়েছে অথবা মানে তারা নেতিবাচক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছে, সেই নেতিবাচক প্রতিক্রিয়াটা কীরকম? তারা নির্বাচন করবে না এরকম না, না। তারা এক্সপেক্ট করতেছিল যে এই বৈঠকে হ্যাঁ, সেটা তো ভালো যে যেমন নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি যে সমস্ত বিষয় নিয়ে না সেটা আলোচনা হয়নি। এটা আমরা কিভাবে তারা জানি? দাবি যেহেতু দুজন মানে দুই দলের না, সরকার প্রধানের সঙ্গে একটি সাথে দলের acting chairman প্রধানের 1.5 ঘন্টা আলোচনা বৈঠক হয়েছে। হয়েছে। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বলেছেন যে আমরা সংস্কার চাই। এখন সংস্কার চাই, সংস্কারটা কীভাবে হবে, কত দূর হবে সংস্কারটা? নির্বাচনও তো একটা সংস্কার। যে দেশে 3টি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেখানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়াটা তো মানে কী বলে, এটাও বড় সংস্কার। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, এই যে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই চাপানুতর যদি থেকে দেয়, মানে এক ধরনের অসন্তোষ, অস্থিরতা, সন্দেহ, অবিশ্বাস থেকে যায়, তাহলে নির্বাচনে কিন্তু এর প্রভাব পড়বে। অর্থাৎ নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে না। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বসা উচিত। এর আগে তো অনেক বিষয়ে তারা বসেছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসা উচিত। যে দলগুলো অসন্তোষ প্রকাশ করেছে সেই দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার বসতে পারেন, প্রধান বসতে পারেন, অন্য কোনো উপদেষ্টা বসতে পারেন, বা জাতীয় ঐকমত্য কমিশন বসতে পারে। মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা। আপনি দেখুন, এই নির্বাচনটি কিন্তু স্বাভাবিক অবস্থায় হচ্ছে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে এবং এখনও জনজীবনে, সমাজ জীবনে, অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। জনগণের নিরাপত্তা ফিরে আসেনি। প্রায়ই আমরা দেখি যে সংঘবদ্ধ সহিংসতা, কেউ কারো বাড়িতে হামলা করলো, এবং এখনও দেখছি এই বিষয়গুলোর উপর সরকার সর্বোচ্চ সতর্ক থাকার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না মৌখিক প্রতিশ্রুতি ছাড়া। বরং সেনা সদস্যদের নামতে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে কোনো বড় ঘটনা ঘটলে সেখানে কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে। আমরা তো এমন পরিবেশ চাই যেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হবে না। আর সেটি বেসামরিক প্রশাসন করতে পারেনি এখনও। তাদের বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, আমরা নির্বাচনের তারিখ নিয়ে যদি এরকম আমরা ঝগড়া করতে থাকি, তাহলে নির্বাচনটা কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়বে। তো মোটামুটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে এই দুটি রাজনৈতিক দলের কিন্তু খুব বেশি দূরত্ব নাই। তো এখন যে সংকট তৈরি হচ্ছে, সেই সংকটে সবার পক্ষ থেকে বলা হচ্ছে যে সব রাজনৈতিক দলের মধ্যে একটি যে সমঝোতার রাস্তা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ উপকৃত হবে। তাহলে সেই আলোচনাটা কে শুরু করবে? না, এইটা তো অবশ্যই ধরেন সকল রাজনৈতিক দলের সাথে বিএনপির একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। বিএনপি না ডান না বাম, ডানের বামে বামের ডানে বিএনপির অবস্থান, মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। যে কারণে বিএনপির কাছে কমিউনিস্ট পার্টি বা বাম ধারার রাজনৈতিক দলগুলো এসেও কথা বলতে পারে, আবার ইসলামিক দলগুলো এসেও, ডানপন্থী দলগুলো এসে কথা বলতে পারে। সবার কথা আমরা শুনি, যেটাকে ভালো মনে হয় সেটাকে আমরা ধারণ করি। দেখা গেল যে আমাদের কাছে কথা বলার একটা সুযোগ থাকে তাদের সবার।
তো আমরা তো সবার সাথে আলোচনা করছি। এই যে দীর্ঘ রাজনৈতিক আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের পতনের পর যে বিভিন্ন, আমরা তো প্রায় সব রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে বা হচ্ছে। এমনকি এই যে এনসিপি তাদের বা তার আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথেও দফায় দফায় আমাদের আলোচনা হয়েছে। এখনও যে আলোচনা নাই সেটা বলা যাবে না। তো সবার মধ্যে দিয়েই তো, কিন্তু সবারই আবার নিজস্ব কিছু রাজনীতি আছে। যেমন ধরেন আপনি এই যে লন্ডনে যে বৈঠকের আপনার কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বৈঠক সম্পর্কে জানতো না? জানতো। এবং সেখানে কি আলোচনা হবে সেটা জানতো না, এবং সেখান থেকে কি বের হয়ে আসতে পারে সেটাও জানতো। হ্যাঁ, এটা অনেক বিষয় আছে প্রকাশ্যে, অনেক অনেক বিষয় আছে গোপনে, পর্দার আড়ালেও অনেক আলোচনা হয়। এখন দুটি রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে বোঝাপড়া ছিল বা আছে, যে কারণেই সকল অন্যান্য রাজনৈতিক দল এই বৈঠককে স্বাগত জানিয়েছে এবং তারা স্বস্তি প্রকাশ করেছে। এখন কেউ কেউ যদি অস্বস্তি প্রকাশ করে, যৌথ বিবৃতি কেন, লন্ডনে বৈঠক কেন, না, এগুলি কোনো বিষয় না। জনাব ইমরান সাহেব, আপনার দেশের শান্তির জন্য দরকার হলে আপনার চীন দেশেও যেতে হবে। যৌথ বিবৃতির চাইতে প্রশ্ন যেটা জামাত করেছে, যেটা অন্যরা করছে, সেটা হলো একটি বিষয় যে আলোচনার বৈঠকের মূলটা ছিল নির্বাচন, যেখানে বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলোকে অ্যাভয়েড করে গেছে। নো, আমি আপনাকে যৌথ বিবৃতির 3য় প্যারার শেষ লাইনটি পড়ে শোনাতে চাই। প্রধান উপদেষ্টা শেষ লাইনটি হলো, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য, 2026 সালের রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার মানে কি সেখানে কি বিচার সংস্কার নিয়ে আলোচনা হয় নাই? যদি নাই হইতো আপনি এই বিষয়গুলো আসবে কেন? আপনি তো নিশ্চয় বড় সাংবাদিক, আপনি তো জানেন যখন এরকম যৌথ বিবৃতি প্রদান করা হয় তার পেছনে অনেক কিছু আলোচনায় থাকে, কিন্তু জিস্ট বিষয়গুলো উপস্থাপন করা হয়। এখানেও তাই হয়েছে। এবং সংস্কার তো আমি বললাম এটা কোনো ব্যাপারই না। এর আগে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে 1 মাসের মধ্যে সংস্কারের ব্যাপারে ঐকমত্য সৃষ্টি করে আপনার সনদ দিয়ে দেওয়া সম্ভব, 1 মাসের মধ্যে, যদি আমরা সবাই আন্তরিক থাকি। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনি ড্রাইভিং সিটে বসে বলছেন, সবাই বলছে ডান দিকে যেতে হবে, আপনি বলছেন না বাঁ দিকেই যেতে হবে, বাঁ দিকে যেয়ে ঘুরে আবার ডান দিকে আসতে হবে, এটা তো হবে না। রাজনৈতিক দলগুলো তো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকিত আমরা এই কথাগুলো বলছি। একবারই কি বাংলাদেশের সব সংস্কার সম্ভব? আজকে আমরা যে সংস্কারে ঐকমত্য পোষণ করেছি, এটা একটা সাহসী পদক্ষেপ। এই ব্যাপারগুলো কি আমরা 20 বছর আগে চিন্তা করতে পারতাম? বা সৌরভ ভাইকে বা আপনারা কি মনে করতেন বিএনপি এই প্রস্তাবগুলি নিজেই উত্থাপন করতে পারে? কেউ বিশ্বাস করতো না, মনেও করতো না। কিন্তু আজকে অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু সেগুলো বলছি। ঠিক সেরকমই আজকে যেসব ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করতে পারছি না অভিজ্ঞতার আলোকে, সেটা যে 5 বছর পরে আমরা ঐকমত্য পোষণ করতে পারবো না এমন তো না। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আজকে আমরা সকলে যে ব্যাপারটি নিয়ে ঐকমত্য পোষণ করছি একটা ইস্যুতে, যে হ্যাঁ এইটা আমাদের করা দরকার, 2 বছর পরে তো এইটারই আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে। এটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া না হলে তো আপনার রাষ্ট্র, দেশ, পৃথিবী আগাবে না। তো সেই কারণেই আমরা বলছি যে এইটা নিয়ে কতটুক ছাড় দিলাম, কতটুক এগুলাম সেটা না। আমরা আসুন যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা ঐকমত্য পোষণ করেছি সেগুলো লিপিবদ্ধ করে আমরা সকলের স্বাক্ষর করে সেটাই সনদ আকারে আপনি দিয়ে দেন। বাকিগুলো থাকলো, হ্যাঁ এটা চলমান থাকতে হবে আলোচনা। এই যে নতুন বন্দোবস্তের যে কথাটা আসছে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু এখন তিনি একটা নতুন রাজনীতির কথা বলছেন, তিনি রাজনীতির পরিবর্তনের কথা বলছেন, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছেন, যেটাকে আমরা ধারণ করতে চাই বা করছি। তো আমরাও তো এই সংস্কারের যে বিষয়গুলো এটাকেও আমরা চলমান রাখবো। সেই কারণে আপনি দেখেন আপার হাউসের কথা বলা হয়েছে, সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেই দ্বিকক্ষ উচ্চ কক্ষে যারা থাকবে তারা সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং সেখানে আপনারা মানে আমাদের যে চিন্তা ভাবনা, আপনারা নিজেরাও আশ্চর্য হয়ে যাবেন এমন 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 ব্যক্তিদেরকে আমরা চিন্তা করছি যারা আমাদের রাজনীতির সাথে সম্পর্কিত না।
এইটা খুব ভালো দিকে। আমরা এখন আসবো জনাব সোহরাব হাসান। এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি কিংবা জামাত যারা আছে, এদের পক্ষ থেকে যে কথাগুলো যে কোনো ইস্যুতে বিএনপির পক্ষ যেমন বলা হচ্ছে যে তারা জুলাই সনদ কার্যকর করা, বিচারের রোডম্যাপটা এক্স্যাক্টভাবে দেয়া, এবং তারা কিন্তু একটা ভয় পাচ্ছে যে এই বিএনপি আসলে আওয়ামী লীগের বিচার করবে কিনা, কিংবা তারা যে একটা এক্সিস্টিং পজিশনে মানে একটা রাজনৈতিক মানে দলের বিরুদ্ধে কিংবা একটা রাষ্ট্রের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করে সেগুলোকে ভেঙে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এই যে এটা নিয়ে আসলো, বিজয়টা আনলো, তাদের নিরাপত্তা নিশ্চিত, এগুলো নিয়ে বিএনপির সঙ্গে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এটিকে কিভাবে দেখবেন? এই প্রশ্নটা আমাকেও করবেন, আমি একটু পরে উত্তর দিব। বিএনপির সঙ্গে সরকারের না, বিএনপির সঙ্গে রাজনৈতিক দলগুলোর, অন্য রাজনৈতিক এনসিপি সরাসরি বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে যে জুলাইয়ে যারা আন্দোলন করেছে, জুলাইয়ে যারা অভ্যুত্থানে সম্পৃক্ত এবং জুলাইয়ে যারা করেছে, তাদের তো একটা সিকিউরিটির দরকার আছে, কারণ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন আচ্ছা, আমি আপনার এই যে আপনার কথা বুঝতে পারছি। বিএনপি ক্ষমতায় আসলে এনসিপির নেতারা নিরাপত্তা এনসিপির নেতারা নিরাপত্তাহীনতার কথা বলছে, তারা নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। এখন এই শঙ্কাটা দূর করার, এই মুহূর্তে শঙ্কাটা দূর করার দায়িত্ব হচ্ছে সরকারের। দ্বিতীয়ত হচ্ছে যদি নির্বাচনের আগে হয়, নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, এটা কিন্তু স্বাভাবিক বা সুস্থ স্বাভাবিক পরিবেশে নয়, পরিস্থিতিতে নয়। সুতরাং রাজনৈতিক দলগুলোকে, বিএনপি বা সব দলেরই এই দায়িত্ব কথা চিন্তা করতে হবে। বিএনপির পক্ষ থেকে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে নির্বাচনের পরে সংসদে জয়ী দলগুলোকে নিয়ে তারা সরকার গঠন করতে চায়। সেক্ষেত্রে তো এনসিপিও থাকতে পারে যদি তারা থাকে, হ্যাঁ, জামাতও থাকতে পারে। আবার তাহলে প্রশ্ন আসবে বিরোধী দল কে হবে। আমার মনে হয় যে এই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ কীভাবে করা যায় এই ব্যাপারে সবার মনোযোগ দেওয়া উচিত। এই নির্বাচনের তারিখ নিয়ে জামাত ইসলামের নেতা তো জামাত ইসলাম আমির তো রোজার আগে নির্বাচনের কথা বলেছে এক সময়, পরবর্তীকালে আবার এপ্রিলের কথাও বলেছেন। নানা রকম এখন বিএনপি যদি আজকে গো ধরে থাকতো যে না ডিসেম্বরেই হতেই হবে, সরকার একটা মানল না, একটা অচল অবস্থা তৈরি হলো, সেটা কি ভালো হতো? হতে পারে যে নতুন দল হিসাবে তাদের প্রস্তুতিটা হয়তো আরও বেশি। এখন এইখানে এই প্রস্তুতিটা প্রয়োজন বেশি। এই প্রস্তুতিতে কোনো সমস্যা না হয়, তারা যাতে অবাধে প্রচার করতে পারে পুরানোদের মতোই, এরকম একটা পরিবেশ তৈরি করা, এবং সেটা কিন্তু সরকারকে করতে হবে, নির্বাচন কমিশনকে করতে হবে। সেখানে রাজনৈতিক দলের উপর দায় চাপানো যাবে না। রাজনৈতিক দলের দায় এটুকুই যে তাদের কোনো নেতাকর্মী অন্যের কাজে, অন্যের প্রচারে হস্তক্ষেপ করবে না। আর আমরা বহু বছর ধরে শুনে আসছি নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার হয়, সেটা যাতে না হয়। আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। সেই রাজনৈতিক সংস্কৃতির সহযাত্রী যারা হবে তারা নন্দিত হবেন। আর সহযাত্রী যদি না হতে পারেন, সেখানে নেতৃত্ব না দিতে পারেন, এই ধারায় না থাকতে পারেন, তাহলে কিন্তু ছিটকে পড়বেন। সেটা নতুন পুরানো যে কেউ পড়তে পারে। মনে রাখতে হবে জুলাইয়ের অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে। সেই ব্যবস্থা কোনো দলের ভাষাভঙ্গি, কার্যক্রম, বক্তৃতা বিবৃতিতে তার কোনো ছাপ না থাকে। কারণ আমরা যদি এখনও বলি সেই অভ্যুত্থানের পরেও যে অমুককে নিষিদ্ধ করতে হবে, অমুককে রাস্তায় নামতে দেওয়া হবে না, অমুক দল অমুকপন্থী, তাহলে কিন্তু এই ঐক্যটা আর থাকবে না। তখন হবে অনৈক্যের প্রাচীর তৈরি হবে এবং একদল আরেক দলকে দেখতে পারবে না। সেরকম কি কিছু হয়েছে যে মানে যারা জুলাই আন্দোলনের পক্ষের কোনো দলকে নিষিদ্ধ করার কথা হয়েছে? নিষিদ্ধ করার কথা বলে না। যখন বলা হয়, যখন ধরেন বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন, যেহেতু নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করেছে, তার শপথ নেওয়া নিয়ে সরকারের সঙ্গে যখন একটা দ্বন্দ্ব, সেই মুহূর্তে যদি আরেকটি দল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে, তাহলে এটা মুখোমুখি হলো না। তাহলে হচ্ছে যে হয় আমি জিতবো, না হলে ওই দল জিতবে।
এই যে মুখোমুখি অবস্থান, এই যে চ্যালেঞ্জ দেয়া, এটা উচিত নয়। এই বিষয়টা নিয়ে আমরা একটু প্রিন্স ভাইকে বলবো। প্রিন্স ভাই, আপনি এটা কি বলবেন যে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, আমি আবার বলছি NCP, যাদের কোনো নিবন্ধন নেই, যাদের নিবন্ধন নেই। আদর্শ নেই, যাদের কোনো নীতি নেই, যাদের কোনো কর্মসূচি নেই, হ্যাঁ এখন বলেন। তাদের সঙ্গে, তারা নতুন রাজনৈতিক দল, তারা বিএনপির সঙ্গে কম্পিটিশনে আসবার মতো কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে এখনো প্রতীয়মান হচ্ছে না। জামাত এখন পর্যন্ত ভোটের সমীকরণে প্রতীয়মান হচ্ছে না। যেটা বড় রাজনৈতিক দল এবং দীর্ঘদিন বিএনপি, আমরা মাঠে ঘাটে মানে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন, জীবন দেওয়া, রক্ত দেওয়া এবং বিশেষ করে তাদেরকে যে সমস্ত বহিঃশক্তি, বিদেশি শক্তি আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করেছে, যারা হেল্প করেছে, তাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলনটা জারি ছিল। তো তার ফলশ্রুতিতে তো জুলাই অভ্যুত্থান। তো এই বিএনপিকে মানে কেন অন্য দলগুলো অবিশ্বাস করছে? আপনি মানে শঙ্কাটা কোথায়? দেখুন, বিএনপি অন্য কোনো দলকে তাদের আকার বা তাদের সদস্য সংখ্যার ইয়ে করে আপনার মানে তাদের বিচার করে না। গুরুত্ব বিচার করে না। রাজনৈতিক দলগুলোকে বিএনপি সমানভাবেই দেখে এবং সেভাবেই তাদের সাথে করে। হ্যাঁ, এই যে আপনি কথাগুলো বললেন যে বিএনপির প্রতি কেন আস্থা রাখতে পারছে না, এর মধ্যে যে দুটি রাজনৈতিক দলের কথা আপনি বলেছেন, একটি রাজনৈতিক দল তো বিএনপির ছায়াতলেই রাজনীতি করে আসছে এই পর্যন্ত, করে এসে এখন বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে। কেউ যদি বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করে তাদের পা ভেঙে ফেলে, এটা দায়িত্ব তো আমাদের না। আর এনসিপির কথা যেটা বলছেন, এনসিপিকে আমরা স্বাগত জানিয়েছি। তারা এনসিপি ছাত্র গণ অভ্যুত্থানের একটি অংশ, ছাত্র গণ অভ্যুত্থানের একটি অংশের দ্বারা এনসিপি গঠিত। তো এনসিপিকে আমরা সম্মান করি, তাদের ছাত্র গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, আমরাও এই সংগ্রামে ছিলাম, আমাদেরও রক্ত ত্যাগ আমাদের সেখানে ছিল। তো এনসিপিকে বলবো যে আমাদের প্রতি অনাস্থার কোনো জায়গা নেই। হ্যাঁ, এখন ওনারা যদি কেউ মনে করেন যে ওনারা যা ভাবছেন আমাদের ভাবনার মধ্যেও তাই রাখতে হবে, ওনারা যা চিন্তা করছেন আমাদের চিন্তার মধ্যেও সেটা রাখতে হবে, যে সেই কাজটি আমাদের করতে হবে, এটা কিন্তু ঠিক নয়। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনা করেছে, ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় পেলে আবার হয়তো রাষ্ট্র পরিচালনা করবে। সেই জন্য সব দিক বিবেচনা করে বিএনপিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। এখন হুটহাট করে আমি রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, আপনার সেকেন্ড প্রোক্লেমেশন দিতে হবে, সংবিধান বাতিল করে ফেলতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, ইত্যাদি ইত্যাদি যদি নিয়ে এসে বিএনপির উপর চাপিয়ে দিয়ে বলা হয় যেগুলি তোমরাও বলো, আপনারাও বলেন, আপনারাও আমাদের সাথে আসেন, তাহলে কিন্তু সঠিক হবে না। এত রাজনীতিতে এত অস্থিরতা, এত মানে কি বলা যায় এটাকে, অস্থিরতাই বলি, যে অস্থিরতা তো ভালো না। নতুন রাজনৈতিক দল করেছেন, অভিজ্ঞতা অর্জন করুন, সব কিছু বুঝে শুনে তারপর কাজগুলো করতে হবে। আপনি বলছেন যে আমরা তো দেখছি এই সরকারের কোনো না কোনোভাবে এই নতুন রাজনৈতিক দলের প্রতি তাদের একটা প্রচ্ছন্ন সহানুভূতি আছে। এই একজন পদত্যাগ করে ওই রাজনৈতিক দলের যে আপনার নেতৃত্ব দিচ্ছেন এখন, তো তিনি যখন এই সরকারের উপদেষ্টা ছিলেন তখন থেকেই তো তার সাথে যোগাযোগ। উনি হুট করেই পদত্যাগ করে পরের দিন যে আপনার নেতৃত্ব নিয়ে নিলেন তা কিন্তু নয়। তার মানে উনি সরকারকে কিন্তু নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছেন। আরও দুজন যারা আছেন তারা তো আরও নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছেন। এই যে ইশরাক হোসেনের শপথ না নেওয়ার যে বিষয়টা, সেটা সম্পূর্ণভাবে এই স্থানীয় সরকার উপদেষ্টা তিনি সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন এবং তিনি আইন মানেন না, নির্বাচন কমিশন মানেন না, উনি যা ইচ্ছা তাই করবেন। কেন ওই সিটি কর্পোরেশন তার দখলে রাখতে হবে? কেন? পুরো সরকারকে উনি মানে বিপদে ফেলেছেন এবং আজকে আইন যে মানছে না সরকার, সেই অভিযোগে অভিযুক্ত হতে হচ্ছে সরকারকে তাদের কারণে। বাংলাদেশটা একটা ছোট দেশ। বিএনপির পক্ষ থেকে যে দাবিগুলো ছিল যে এদেরকে পদত্যাগ করতে এখনো জারি আছে সেগুলো জারি আছে? অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, সরকার সেটা বিবেচনা করবে। সরকার যদি বিবেচনা না করে তখনকার অবস্থান থেকে আমরা কাজ করব। এখনো জারি আছে আমাদের। তাই বলে কি আলোচনা হবে না সরকারের সাথে? প্রিন্স ভাই, গতকাল মানে লাস্ট বৈঠকের পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বিএনপি টার্নিং পয়েন্ট বললেও কিন্তু আজকে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু বিএনপি অনেকটা হতাশা প্রকাশ করেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে একটি মানে নির্বাচন নিয়ে একটা মানে নির্দিষ্ট টাইম না দেয় বিএনপি অনেকটা হতাশ, যেখানে ওখানে বাট ইফ দেয়া আছে যে যদি
সংস্কার এবং বিচার দৃশ্যমান হয়। তো বিচার জিনিসটা তো একটু এমন একটা বিষয় যেটা খুব চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া। এটা আপনি বলতে পারবেন না যে এই বিচার আমি 16 দিন বা 20 দিনে শেষ করে ফেলবো। না, এই ব্যাপারে আমি আজকে কোথায় প্রেস কনফারেন্স হয়েছে গুলশানে হয়েছে, কখন এটা? এই যে লাস্ট এটা এসছে গুলশানে আজকে হয়েছে, যে প্রধান উপদেষ্টা বৈঠকের পরও ঠিক আছে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। এটি প্রধান বলছে যে মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের জন্য অনতি বিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে দলটি। এটা বলছে আপনার হলো আজ বিকেলে গুলশানের চেয়ারপারসনের। যাই হোক, এটা আমার জানা নেই। তাহলে আমি ছিলাম দুপুর 2টা পর্যন্ত গুলশান অফিসে, 1টা পর্যন্ত, তখন পর্যন্ত জানি না এই অবস্থানটা কি। তবে আমরা অবশ্যই আমরা যেটা বলেছি যে সুনির্দিষ্ট রোডম্যাপ তো অবশ্যই থাকতে হবে। সুনির্দিষ্ট ঘোষণা কে দিবে? নির্বাচন কমিশন দিবে। নির্বাচন কমিশনকেও সেখানে আমরা বলতে শুনেছি গতকালকে প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন অতি শীঘ্রই নির্বাচন কমিশন মানে ডেট ঘোষণা করবে। এটা পরবর্তীতে কি দায়িত্ব কিন্তু একটা বিষয় কিন্তু প্রিন্স ভাই আপনাকে, তারপরে সোহরাব হাসান ভাইয়ের কাছে আসবো, যে বিএনপি হয়তো মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা নির্বাচন করা যেতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি, কিন্তু সেখানে কিন্তু উনি অনেকগুলো শর্ত দিয়েছেন। আপনারা কি মানে সেই জায়গাটাতে বিএনপি সন্তুষ্ট কিনা? কি শর্ত? যে বলেছে যে সংস্কার এবং নির্বাচন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে যায়। হ্যাঁ, তো আমরা তো বলতেছি যে কাঙ্ক্ষিত পর্যায়ে গেল না কেন? এই দায়িত্ব কার? এই সংস্কার প্রস্তাবকে আপনার এই যে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দেওয়া হলো। আপনারা কি মনে করছেন যে ফেব্রুয়ারির মধ্যে এটা সমাধান হয়ে যাবে? এই যে 1 মাসের মধ্যে সমাধান হওয়া সম্ভব? বিচার বিচার সম্ভব না। বিচার একটা চলমান প্রক্রিয়া, বিচারের কোনো রোড ম্যাপ হতে পারে না। তাহলে তো বিচার প্রক্রিয়া আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো আপনি বিচারকে আপনি শুরু করলেন তো দেরিতে। প্রথম থেকে আমরা বলেছি একাধিক ট্রাইব্যুনাল করা দরকার। সরকার একটি ট্রাইব্যুনাল করে দীর্ঘদিন বসে থাকলো, পরে অবশ্য আরেকটি ট্রাইব্যুনাল করেছে। তো এখানে আপনার বিচারের প্রক্রিয়াটা চলমান রাখতে হবে। এই বিচার প্রক্রিয়া চলমান রেখে যারা আপনার বিবাদী পক্ষ, যারা মানে অভিযুক্ত, তাদেরকেও পর্যাপ্ত মানে আইনি সুযোগ দিতে হবে, সুযোগ আইনি দিতে সুযোগ হবে দিতে হবে। অবশ্যই। এখন এই যে একটু আগে আপনি প্রশ্ন করলেন সৌরভ ভাইকে, যে অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার হবে না, থেমে যাবে। অভিযোগ করছে। শুনেন, গত 15 বছরে বিএনপি আওয়ামী লীগ দ্বারা যে পরিমাণে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে এই পর্যন্ত সবাই আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। তো কিভাবে মনে করেন যে বিএনপি আওয়ামী লীগকে ওয়াকওভার দিবে বা আওয়ামী লীগকে ছেড়ে দিবে? কিন্তু প্রশ্ন ওইটা কেন এই বিশ্বাসটা বা এই ক্যাম্পেইনটা বিএনপির বিরুদ্ধে কেন? এটা অহেতুক এবং বিএনপিকে জনসম্মুখে হেয় করা, প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করা হচ্ছে। হ্যাঁ, আপনি বললাম না যে হুটহাট করে এক একটা দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা চাই, কিন্তু কে নিষিদ্ধ করবে? জনগণ নিষিদ্ধ করবে। জনগণ করবে, আরেকটা হচ্ছে আইনের মাধ্যমে আদালত করবে। তো প্রথম যখন আপনার যে এই কি বলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যখন আপনার সংশোধন হলো, আমরাই প্রস্তাব করেছিলাম সেখানে সংগঠনের নামটিও বিষয়টি থাকে। কোনো সংগঠন যদি মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করে, তারও বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনার ব্যবস্থা রায় দিতে পারবে। তখন ক্যাবিনেটে এটা কেন ওই জিনিসটা অমিট করে দেওয়া হলো? জনাব ইমরান সাহেব প্লিজ, আমরা শেষ করব, আমাদের হাতের খুবই সময় কম। শুধু একটি বিষয়, আপনি 1 মিনিট টাইম পাবেন, যে আসলে যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দাবি করলেন যে নির্বাচন, এবং খালেদা জিয়াকে একটা কোট করে বলেছেন যে খালেদা জিয়া উনিও চান যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হোক। তো প্রধান উপদেষ্টা যে আশ্বাসটা দিয়েছেন যৌথ বিবৃতিতে আমরা দেখছি, সেটি কতটা বাস্তবসম্মত? আপনার টাইম 1 মিনিট। না, এটাই তো বাস্তবসম্মত। বরং এপ্রিল বাস্তবসম্মত না, জুনও বাস্তবসম্মত না। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং নির্বাচন সংস্কার, ডিসেম্বরে হলে অনেক দল, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং সংস্কার কি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা? এটা নির্ভর করবে, এটি এই ঘোষণার মধ্য দিয়ে নির্ভর করবে না, এটি নির্ভর করবে সরকারের সক্ষমতা, সততা, নিরপেক্ষতার উপর এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপর। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা মানে অন্তত তারা নির্বাচনের যে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু, শান্তিপূর্ণ থাকবে, এর বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না। অর্থাৎ পেশি শক্তির দৌরত্ব থাকবে না, কালো টাকার দৌরত্ব থাকবে না, দলীয় মাস্তানি থাকবে না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে, যেটি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সরকারের আমলে দেয় না।
পায়নি। জনাব ইমরান সালেহ প্রিন্স, এই বিষয়টা নিয়ে আপনি বলবেন যে মানে বিএনপি কি এই আশ্বাসটা দিতে পারে কিনা যে এখন যদি নির্বাচন হয় বিএনপি নিঃসন্দেহে একটি ব্রুড মেজরিটি পাবে। এখন যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য এসছে, তো বিএনপি ক্ষমতায় আসলে এই জুলাই বিপ্লবের আন্দোলনকারী থেকে শুরু করে সংস্কার সব কিছুতে বিএনপি সেটাকে কন্টিনিউ করবে এবং সে আস্থা ফেরত আনার মধ্যে বিএনপি কমিটেড, জাতির কাছে কমিটমেন্ট করেছে। আজকে সংস্কারের কথা বলছে যারা, তারা তখন চিন্তাও করেনি আমরা আওয়ামী দুঃশাসনের অগ্নিগর্ভে থেকে, আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। আজকে যারা সংস্কারের কথা বলছে তারা তখন আপনার বিদেশে আয়েশি জীবনযাপন করছিল। আমরা একদিকে মার খেয়েছি, আরেকদিকে সংস্কার প্রস্তাব দিয়েছি। সৌরভ ভাই গিয়েছিলেন সেই অনুষ্ঠানে, আমার মনে আছে। তো সেখানে আমরা তো সংস্কারের ব্যাপারে আমরা কমিটেড। আর জুলাই গণ অভ্যুত্থানের অংশ বিএনপি। এবং যদি আজকে বলি জুলাই গণ অভ্যুত্থানকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমান যে অসামান্য অবদান রেখেছেন, দলীয় স্বার্থ বিবেচনা না করেই, আমি তো সাক্ষী স্যার, আমি তার সাক্ষী। তো সেখানে বিএনপি সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বলেই রাজনীতির পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন চায়, এই জন্যই সংস্কার। এবং সেই জন্য আপনারা কেন মনে করতে পারছেন না যে বিএনপি এইটাকে ধারণ করতে পারবে না? এই সন্দেহটা রাখার কোনো কারণ নাই। তাহলে আমরা আশা করছি যে বিএনপিকে ধারণ করবে। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জনাব ইমরান সালেহ প্রিন্স, ধন্যবাদ জনাব সৌরভ হাসান। দর্শক, এতক্ষণ জিটিভির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি সংবাদ সংলাপ। আগামীকাল ঠিক এই সময় জিটিভিতে আবার দেখা হবে বলে আশা করছি।